নমস্কার বন্ধুরা, রিম্পা রান্নাঘরে তোমাদের সকলের আমন্ত্রণ। আজ আমি পালং শাকের চচ্চড়ি, নিরামিষ চচ্চড়ি রেসিপি নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ পালং শাকটা কেটে নিয়েছি, মূলোগুলোকে এইভাবে কেটে নিয়েছি, বেগুনগুলোকেও কেটে নিয়েছি, আলু আর সিম আর এখানে কচু দেব। আর পালং শাকের চচ্চড়ি মানেই তো কাঁচা লঙ্কা, সেটাও দেব। তেল দিয়ে নিয়েছি, তেল গরম হয়ে গেছে যখন, 6টা আমি বড় সাইজের বড়ি নিয়েছি। তোমরা যে যেমন বড়ি দিতে চাও দিতে পারো। যাই হোক, বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নিলাম। যতই আমি বড়ি না তেলে ভাজি, ততই দেখি বড়িতে তেল খেয়ে নেয়। তাই আমি বড়িতে তেল দিয়ে এখনও পর্যন্ত উলাতে পারিনি। এবার বেশি একটু তেল দিয়ে নিয়েছি, তারপরে বেগুনগুলোকে একে একে দিয়ে নিই। বেগুনগুলোকে দেওয়া ভাজার সময় একটু লবণ হলে দিয়ে নিই, তারপরে লবণ দিয়ে নিয়েছি। তারপরে আর কি বেগুনগুলোকে একটু গ্যাসের ফ্লেমটা লো করে লাল লাল করে ভেজে নেব। বেগুনগুলো দেখবে এই সময় কিন্তু বেগুনটা দেখে আমার খেতে ইচ্ছা করছিল, কারণ বেগুন ভাজা হলেই আমার খেতে ইচ্ছা করে। আমি যখন ছোট ছিলাম তখন আমি এতটাই বেগুন ভালোবাসতাম, বেগুন দিয়ে মাকে বলতাম যে মাঝে মাঝে মুড়িতে টিফিনে বেগুন দিতে, এতটাই ভালোবাসতাম। তো যাই হোক, তারপরে এখানে তেলের মধ্যে আমি কচু দিয়ে নিলাম। কচুগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে নেব। এগুলোকে আবার কেউ একটু আলু ভেবো না। আমিও প্রথম যখন ভিডিওটা এডিট করি আমিও ভাবছিলাম এটা আলু নাকি। তারপরে দেখলাম পরে আলু কষছি, তখন আমি বললাম ও আলুগুলো তো আমি ভাজিনি, আমি পুরো ভুলেই গেছিলাম যে এটা কচু। তারপরে এই মূলোগুলোকেও আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। মূলোগুলোকে আর নতুন করে লবণ আর হলুদ দিইনি, কারণ যেহেতু এই কচু ভাজার সময় লবণ হলুদ দিয়েছিলাম, ওই লবণ হলুদেই মূলোগুলোকে ভেজে নিয়েছি। বেগুন তো আমার ভীষণ প্রিয়, এতটা খেতে ভালোবাসি। আমার শ্বশুরবাড়িতে সকলেই বেগুন ভালোবাসে, কিন্তু আমি তো ভীষণ ভালোবাসি, বেগুন দিয়ে যা দেবে আমি খেয়ে নিতে পারবো, এরকম ব্যাপার। যাই হোক, সব সবজিগুলো ভাজা হয়ে যাচ্ছে একে একে। এরপর সিমটাও দিয়ে দিলাম। সিমটা দিয়েও একটু এপিট ওপিট করে ভেজে নেব। সিমটা দেখো ভাজা কিন্তু হয়ে গেল আমার। এবার আর কি, এবার এই সিমটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এবার এই কড়াতে আর একটু পরিমাণে সরষের তেল দেব। আর রান্নাটা না আমি সরষের তেলেই করেছি, কারণ দেখবে পালং শাকের চচ্চড়ি বলো আর যে কোনো নিরামিষ তরকারি বলো, আমার একটু সরষের তেলেই করলেই বেশ ভালো লাগে। হ্যাঁ, হয়তো আমরা সরষের তেল খাই বলেই হয়তো ভালো লাগে, অনেকে কিন্তু সাদা তেলেও রান্না করে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা যখন আমার ভালো মতো গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা আর 5 ফোড়নের ফোড়ন দিয়ে দিয়েছি। 5 ফোড়ন আর শুকনো লঙ্কার ফোড়নটা দিয়ে পর যখন দেখলাম খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, সেই সময় এবার আলুগুলোকে দিয়ে নিলাম। বললাম না আলু আর কচুর মধ্যে পার্থক্য বুঝতে পারিনি, এই দেখো এবার আলুগুলোকে দিয়েছি। আলুগুলোকে দিয়ে খুব ভালো মতো এই ফোড়নের সাথে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। আলুটা ভাজার সময় না হলুদ দিয়ে নিলাম, কারণ হলুদটা যদি এখন দিয়ে নিই কালারটা কিন্তু বেশ ভালো হবে। এমনি লবণ আর হলুদ দিয়ে বাকি সবজিগুলোকে ভেজেছি বলে তেলটা অনেকটা কালো কালো হয়ে গেছে, কিন্তু কী আর করবো বলো, তেলটা তো আর ফেলতে পারবো না, ওই তেলে দিয়ে বাকি রান্নাটা করে নিচ্ছি। হলুদ দিয়ে কিন্তু আলুটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিলাম। একটু ঢেকে ঢেকেই ভেজে নেবো, যাতে আলুটা সিদ্ধও হয়ে আছে কিছুটা। তেলের মধ্যে দেখবে সব সবজি খুব ভালো মতো ভাজা হয়ে যায়। তারপরে এই আলুর মধ্যে বেশ কিছুটা আদা আমি দিয়ে নেব। এই সময়তেই আদাটা দেবো আমি। আর আলুর সাথে দেখো আদাটা দিয়ে নিয়েছি, দিয়ে আলুর সাথে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। আলু যত ভালোভাবে কষা হবে এই রান্নার টেস্টটাও কিন্তু বেশ ভালো হবে। দেখবে আদার যেন কোনো কাঁচা গন্ধটা না থাকে, আদার কাঁচা গন্ধ থাকলে কিন্তু মোটেও ভালো লাগবে না। এই সময় আমি একটু জিরে গুঁড়ো ব্যবহার করেছিলাম, কোনো ধনিয়া গুঁড়োর ব্যবহার করিনি, শুধু জিরে গুঁড়োই ব্যবহার করেছি। আমি আদা আর জিরে গুঁড়োটা না ভিডিও অবশ্যই করেছিলাম, কিন্তু এডিট করতে গিয়ে কোনোভাবে কেটে ফেলেছি, তাই আমি তোমাদের মুখেই বলে দিলাম, তোমরা কিন্তু আদা জিরেটা ব্যবহার করো। তারপরে এই আলুর মধ্যে আমি ওই মূলো, কচু এগুলোকে দিয়ে নিলাম। দিয়ে এগুলোও কিন্তু বেশ কিছুক্ষণ ওই তেলের মধ্যে আদার সাথে মিশিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। রান্না কিন্তু যত কষবে ততই কিন্তু টেস্ট ভালো আসে। ব্যাস দেখো খুব সুন্দর কষা হয়ে গেছে। এরপরে কিন্তু আমি কী করবো, পালং শাকটা চলো দিয়ে দিই। পালং শাকটাকে দেখেছো আমি একটু বড় বড় করে কেটেছি। আমি যতবার রান্না করি পালং শাক
ততবার গলে যায়, মানে এমন গলে যায় যে শুধু আলু আর কচুগুলোই দেখা যায়, পালং শাকের কোনো আতা পাতা থাকে না। তাই আমি ভাবলাম চলো এবার আর আমি পালং শাক ছোট্ট ছোট্ট করে কাটবো না, আমার মা যেমনভাবে পালং শাক কাটে সেইভাবে কাটবো। আমার মা তো পালং শাক এরকম বড় বড় করেই কাটে, কিন্তু আমার শ্বশুরবাড়িতে একদম কুচিয়ে দেয়। তাই আমি ওইভাবেই কাটতাম যাতে এদের পছন্দ হয়। কিন্তু তারপরে দেখলাম প্রত্যেকবার একদম গলে গিয়ে আলুগুলোকেই শুধু দেখা যাচ্ছে, আর আমার হাজব্যান্ড বলতে এত ঘেঁটে দিয়েছে তরকারি। তাই এবার আর আমি সেই ভুলটা করিনি, আমি একদম বড় বড় করে কেটেছি। শেষে তো আমার হাজব্যান্ড বলছে পালং শাকগুলো গলেনি। আমি বললাম পালং শাকগুলো 1.5 ঘন্টা ধরে রান্না করবার পালং শাক গলেনি? পালং শাকগুলো একটু বড় বড় কেটেছি তার জন্য ওরকম মনে হচ্ছে। তো যাই হোক, তারপর আমি এই সিমগুলোকে দিয়ে দিলাম, পালং শাকটা ঢেকে দিয়ে কিছুক্ষণ যখন নরম হয়ে গেলো তখন কিন্তু আলুর সাথে মিশিয়ে দিলাম। তারপরে সিমগুলোকে দিয়ে নিয়েছি। সিমগুলোকে দিয়ে নেওয়ার পর এই যে আলুগুলোর সাথে মিশিয়ে নিয়েছি, এই সময় আলু পালং শাকের সাথে মিশিয়ে নিলাম, তারপরে এই বড়িটা দিয়ে দিলাম। বড়িটাকে না আমি একটু ভেঙেই দিয়েছি, গোটা গোটা বড়ি দিইনি, আমার গোটা গোটা বড়ি দিতে ভালো লাগে না। আমি যে তরকারি দিয়ে রান্না করি না কেন বেশিরভাগই ভেঙেই বড়ি দিই। আমি একদিন দেখি বড়ি দিয়ে যদি কোনো দিনও অন্য কোনো রান্না করি গোটা বড়ি ব্যবহার করব। যাই হোক, এই পালং শাকের চচ্চড়িতে কিন্তু আমি অবশ্যই চিনিটা দিতে বলবোই তোমাদের। চিনি ছাড়া নিরামিষ তরকারি যেমন মানায় না, এই পালং শাকের চচ্চড়িও কিন্তু মানায় না। তোমরা অবশ্যই চিনিটা কিন্তু দিও, চিনি না দিলে ভালো লাগবে না। অনেকের সুগার থাকে, তারা চিনি খায় না, তো তাদের জন্য বলবো তোমরা দিও না, কিন্তু চিনিটা দিলে এই রান্নার স্বাদটা কিন্তু বেশ ভালো আসে। যাই হোক, এবার বেগুনগুলোকে দিয়ে নিলাম। 2টো বেগুন সরিয়ে রাখলাম যাতে ছেলে ভাত খাওয়ার সময় ওকে দিতে পারি। যাই হোক, তারপরে দেখো বেগুনটাকে দিয়ে নেবার পর আরও 5 মিনিট মতো এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর হ্যাঁ, চিনির সঙ্গে কিন্তু একটু জল দিয়ে নিয়েছি, দেখেছো, খুব একটা কিন্তু বেশি নয়, মানে একেবারেই মানে কম, মানে বলতে পারো হাফ কাপ মতো। তারপরে ব্যাস আর কিছুক্ষণ রান্না করে নিয়েছি, পালং শাক কিন্তু রেডি। গরম গরম ভাতে এটা খুব ভালো লাগবে। আজকে এই পর্যন্ত।